ঘোস্ট ইউনিভার্সের দুনিয়াটা পৃথিবীর থেকে 10 গুণ ফাস্ট। যে বাচ্চাগুলো ওখানে কিডন্যাপ হয়ে যাচ্ছে তারা 10 বছরেই 100 বছরের হয়ে যায়, তারপর মারা যায়, তারপর পৃথিবীতে কোনোদিনই ফিরতে পারে না। আর এখানে যে ক্লোনগুলো আসছে তারা দিনের বেলায় স্টোনগুলোকে খুঁজে বেড়াচ্ছে। ক্লোনগুলো জানতে পারে যে একটা লাইব্রেরিতে ওই স্টোনের ব্যাপারে অনেক ইনফরমেশন লুকিয়ে আছে। তো ঘোস্ট ইউনিভার্সের দরজাটা এবারে লাইব্রেরিতে খোলে এবং সব ভূতেরা লাইব্রেরিতে ইনফরমেশন খুঁজতে শুরু করে। অন্যদিকে জস একটা সমুদ্রের পাশে ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করে। ভূতগুলো কালকে এখানে এসেছিল, জন্মদিনটাকে নিতে আজকে এখানেই আসবে। অনেক ঠান্ডা ছিল তাই জস আগুন জ্বালিয়ে নেয়। আগুন জ্বলা মাত্রই জস সেখানে কিছু দেখতে পায়। এই আগুনটাতে আমি বাচ্চা কেন দেখতে পাচ্ছি? আর এই বাচ্চাটা আমার মধ্যে দেখতে কেন? এই একলা কেন আছে? এই কেন কাঁদছে? কেউ ওকে চুপ করাও। হঠাৎ করে জসের ঘুম ভাঙে। কে ছিল ওটা? কে ছিল ওটা? আমি কে? আমার ছোটবেলাটা কেমন? আমি আমার ছোটবেলা কেন মনে করতে পারছি না? জস একটা স্বপ্ন দেখছিল। তখনই তার কাছে একটা ফোন আসে। ফোনটা একটা লাইব্রেরি থেকে এসেছিল। লাইব্রেরিয়ান নীলেশ বলে, স্যার 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 স্যার। আরে বাবা, কি স্যার স্যার করছো? ঠিক করে বলো কি হয়েছে? তখন নীলেশ জসকে বলে, রাতের বেলায় আমি লাইব্রেরিতে বসেছিলাম, তখনই হঠাৎ লাইব্রেরির মধ্যে থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। দেখতে দেখতেই সেখানে অনেক ভূত চলে আসে। মনে হচ্ছিল তারা কোনো বই খুঁজছে। সব বইগুলো তুলে এদিক ওদিকে ফেলতে শুরু করে। আমাকে তুলে লাইব্রেরির বাইরে ফেলে দেয়। আমার লাইব্রেরি স্যার, আমাকে বাঁচান। এবার আবার ঘোস্ট ইউনিভার্সের দরজাটা লাইব্রেরিতে খুলে যায়নি তো, কিন্তু আজ এরা বাচ্চা খোঁজার বদলে বই কেন খুঁজছে? বেশ গন্ডগোল লাগছে আমার। জস তখন তার বাইক নিয়ে লাইব্রেরির উদ্দেশ্যে রওনা হয়। ঘোস্ট ইউনিভার্সের ভূতদের সাথে ফাইট করতে আমারই তো ঘাম ছুটে যায়। কিভাবে সামলাবো এদেরকে? রজনী হলে একাই সবাইকে দেখে নিত। জস লাইব্রেরির কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে একটা নয় 3টে লাইব্রেরি ছিল। জস কনফিউজ হয়ে যায় যে কোন লাইব্রেরির ভিতরে ঘোস্ট ইউনিভার্সের দরজাটা খুলেছে। তোমরা কি বলতে পারবে কোন লাইব্রেরির ভিতরে ঘোস্ট ইউনিভার্সের দরজাটা খুলেছে? ভাবো ভাবো। প্রথম এবং তৃতীয় লাইব্রেরিতে একদম নর্মাল লাইট জ্বলছে, কিন্তু দ্বিতীয় লাইব্রেরিতে অন্য রঙের লাইট জ্বলছে এবং লাইটটা নিভছে এবং জ্বলছে। এরপর বিভিন্ন রঙের লাইট থেকে তো মাথা ধরে যাবে, তাই এরকম লাইট লাইব্রেরিতে থাকতে পারে না। অর্থাৎ দ্বিতীয় লাইব্রেরিতেই কোনো একটা গন্ডগোল আছে। জস লাইব্রেরির পিছনের সাইডে যায়। সেখানে কোনাতে নীলেশ বসে কাঁদছিল। জস মাটি থেকে একটা পাথর তুলে নীলেশের উপরে মারে। নীলেশ আরো ভয় পেয়ে যায়। কে কে আছে ওখানে? আরে বাবা, আমি তো জস দ্য ঘোস্ট হান্টার। জসকে দেখা মাত্রই নীলেশ জসের দিকে দৌড়ে আসে, কিন্তু নিচে একটা বই পড়েছিল এবং নীলেশের পাটা তার উপর পড়ে যায় এবং নীলেশ পিছলে যায়। কিন্তু জস ডাইভ লাগিয়ে নীলেশকে ধরে নেয়। স্যার, লাইব্রেরিতে ভূত বাড়তেই থাকছে, আর আর কোনো একটা বই খুঁজছে। ভূতগুলো আবার কখন থেকে বই পড়তে শুরু করলো? গিয়ে দেখতে হবে আমাকে। জস লুকিয়ে লুকিয়ে লাইব্রেরির ভিতরে যায়। তো সেখানে ঘোস্ট ইউনিভার্সের দরজাটা খোলা ছিল এবং সব ভূতেরা মিলে বইগুলোকে তুলে তুলে ফেলছিল। জস ভাবতে শুরু করে যে তার কি করা উচিত। জসের কাছে এতটা পাওয়ার ছিল না যে সে ঘোস্ট ইউনিভার্সের ভূতের সাথে ফাইট করে। আর যদি জস ঘোস্ট ইউনিভার্সের ভূতের সাথে পাঙ্গা নেয় তাহলে তারই মুশকিল হয়ে যাবে। এখানে সেই বইটা নেই, অন্য কোথাও খুঁজতে হবে। এটা বলা মাত্রই সব ভূতেরা ফেরত যেতে শুরু করে এবং ঘোস্ট ইউনিভার্সের দরজাটা বন্ধ হতে শুরু করে। বই নেই? কোন বই? কি জিনিসের বই? এই ভূত আর ক্লোনগুলো কি খুঁজে বেড়াচ্ছে? যাওয়ার আগে জস নীলের সাথে সব বইগুলোকে আবার রেখে দেয় এবং আবারও প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়। তখন রাস্তায় জস দেখতে পায় একটা ভূত একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। জস তখন তার বাইকটা সেই দিকে করে এবং ফায়ার তার উপরে ফেলতে শুরু করে। বাচ্চাটা তার হাত থেকে পড়ে যায়। সে সোজা নিচে গিয়ে বাচ্চাটাকে তার কোলে নিয়ে বাঁচিয়ে নেয়। ভূতটা জসের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু জস কোনো রকমে এদিক ওদিক করে সে অ্যাটাক থেকে বেঁচে যায়। জস স্পিডে তার বাইকটা বাচ্চার বাড়ির দিকে ঘুরিয়ে দেয়। ভূতটা জসের পিছনে, কিন্তু ঘোস্ট ইউনিভার্সের দরজাটা বন্ধ হতে শুরু করে, তাই ভূতটা সেখান থেকে পালিয়ে যায় এবং বাচ্চাটাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে যায়। বাচ্চাটাকে দেখে তার মা বাবারা খুব খুশি হয়ে যায় এবং কাঁদতে শুরু করে। এটা দেখে জসও কাঁদতে শুরু করে। জসও স্মৃতিতে হারিয়ে যায়।
তারপর জস জোরে চিৎকার করে, কেউ এটাকে চুপ করাও, কেউ এটাকে চুপ করাও। এটা দেখে ওই বাচ্চাটা ভয় পেয়ে যায়। জস তখনই তার বাইকটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রজনীর সাথে অদ্ভুত জিনিস ঘটছিল। কখনো সে মিসিং হয়ে যাচ্ছিল, কখনো তার শ্যাডো মিসিং হয়ে যাচ্ছিল। রজনী এসব দেখে খুব রাগ হচ্ছিল। রাগে তার বডি থেকে ফায়ার বেরোতে শুরু করে। ফায়ারটা তার বডি থেকে বেরিয়ে এদিক ওদিক যেতে শুরু করে। একটা গিয়ে গাছে লেগে যায় এবং গাছে আগুন ধরে যায়। আগুনটা ছড়িয়ে পড়তে শুরু করে এবং 3-4টে গাছ জ্বলতে শুরু করে। রজনী ভয় পেয়ে যায়। এটা দিয়ে আবার পুরো জঙ্গলে আগুন না লেগে যায়। তখনই সেখানে একটা সাধু চলে আসে এবং তার শক্তি দিয়ে জল ছেড়ে দেয় এবং সব ফায়ারটাকে আটকে দেয়। রজনী, তোমাকে তোমার পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে হবে। তার জন্য তুমি হিমালয়ের দিকে যাও, সেখানে তুমি এটাকে কন্ট্রোল করার শিক্ষা পাবে। রজনী তাকে কিছু জিজ্ঞেস করার আগেই সাধুটা সেখান থেকে গায়েব হয়ে যায়। রজনী হিমালয়ের দিকে পা বাড়াতে শুরু করে। তখনই তার পাশ দিয়ে একটা লেজার বেরিয়ে যায়। আরে এটা কি? রজনী ওই লেজারটাকে ফলো করতে করতে এগিয়ে যায়। তো সেখানে সে কাউকে একটা প্র্যাকটিস করতে দেখে। রজনী তাকে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছিল না। রজনী তার কাছে যেতে শুরু করে। অন্যদিকে ভূতগুলো শহরের সবচেয়ে পুরনো লাইব্রেরিতে পৌঁছে যায়। আবার একটা বই খুঁজতে শুরু করে। ভূতের সাথে ক্লোনগুলোও ছিল। উত্তর দিকে স্টোনের কাছে কিভাবে যাওয়া যেতে পারে সেটা খোঁজার চেষ্টা করছিল। তারা একটা বই পায় যেটাতে উত্তর দিকে স্টোন পর্যন্ত যাওয়ার রাস্তা দেওয়া ছিল, কিন্তু স্টোনটা কোথায় লুকিয়ে আছে এটা বলা ছিল না। ক্লোনগুলো বইটাকে বোঝার চেষ্টা করছিল। এই বইটাতে তো কিছুই বুঝতে পারছি না। ভালচার্সকে তার ঘোস্ট ইউনিভার্সের সাথে বাইরে আনতে হবে। আমাদেরকে কোনো রকমে স্টোন পর্যন্ত পৌঁছাতেই হবে। কিন্তু কি এই ঘোস্ট হান্টার আমাদেরকে স্টোন পর্যন্ত পৌঁছাতে দেবে? ওই ঘোস্ট হান্টারটাকে তো আমরা শেষ করে দেব। চলো প্রথমে তাকে শেষ করে দিই আগে। ভালচার্সকে পৃথিবীতে আসতে কেউ আটকাতে পারবে না। আর ওই সাধুদের তো আমরা আরামসে দেখে নেব। সব ভূতেরা জসকে মারতে সেখান থেকে বেরিয়ে পড়ে। আজকে জস খুবই দুঃখিত ছিল, কারণ সে তার ছোটবেলাকে মনে করতে পারছে না। কে এবং তার বাবা মাকে সে কিছুই মনে করতে পারছিল না। জস একটা পুকুরের কাছে ল্যান্ড করে এবং বসে ভাবতে শুরু করে। তখন সেই পুকুরের জলে আবার সেই বাচ্চাটাকে দেখতে পায়। বাচ্চাটা কাঁদছিল, খুব জোরে কাঁদছিল। সেটাকে দেখে জসও কাঁদতে শুরু করে। জস একটা অন্য চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ভূতগুলো জসের কাছে পৌঁছে যায়। সব ভূতেরা জসকে ঘিরে ফেলে এবং তার উপর অ্যাটাক করে দেয়। জস তাদেরকে খেয়ালই করেনি, কিন্তু যখনই লেজারগুলো জসের কাছে পৌঁছায়, জসের ভেতর থেকে একটা আলো বেরোতে শুরু করে এবং জসের চারপাশে একটা পাওয়ারফুল কবচ তৈরি হয়ে যায়। ভূতেরা অ্যাটাক করেই যাচ্ছিল, কিন্তু তার কিছুই হয়নি। জস তেমনি জলে নিজেকে দেখে কাঁদছিল। এবং ভূতগুলো জসের কিছুই করতে পারছিল না। জস কি তার পাওয়ারগুলোকে খুঁজে পেতে শুরু করেছে? জস কি তার বাবা মা সম্পর্কে জানতে পারবে? ভীম এ হলো হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি আদিবাসী সম্প্রদায়ের সর্দার। সেও রজনী এবং জসের মতোই সুপার পাওয়ারের সাথে জন্মেছিল। সে তার শক্তি দিয়ে যে কোনো কাউকে পজ করতে পারে। সে ছোটবেলা থেকেই মেডিটেশন করছে, তার শক্তির উপর কাজ করছে। সে সম্পূর্ণভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে। রজনী এসব দেখে একদম চমকে যায়। কিন্তু এর কাছে এত শক্তি কেন আছে? ভীম তার সম্প্রদায়ের কাছে যেতে শুরু করে। সে তার কাছে কারো উপস্থিতি বুঝতে পারে। রজনী তাকে ফলো করছিল। ভীম চলতে চলতে একদম গায়েব হয়ে যায় এবং রজনী তাকে খুঁজতে শুরু করে। তখন হঠাৎ সে রজনীর পিছন থেকে চলে আসে এবং রজনীর উপর অ্যাটাক করে দেয়। রজনী কিছুই বুঝতে পারে না। সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সেও অ্যাটাক করতে শুরু করে দেয়। ভীম তার পাওয়ার ইউজ করে রজনীকে পজ করে দেয়। সে রজনীর কাছে গিয়ে তাকে শুকে দেখে। এ তো আমার মতোই। এ কে? এখানে কি করছে? ভীম তাকে একটা স্পেশাল দড়ি দিয়ে বেঁধে দেয় এবং তার সাথে আদিবাসীদের কাছে নিয়ে চলে যায়। জস তার ছোটবেলাটাকে মনে করার চেষ্টা করছে। জসের কিছু কিছু তো মনে পড়ছে, কিন্তু একদম একলা। সে তার বাবা মার ব্যাপারে কোনো কিছুই মনে করতে পারছিল না। জস আরো ফ্রাস্ট্রেটেড হচ্ছিল। তখন জসের ফোনটা বাজে এবং জস আরাম করে নিচে পড়ে। আরে এটা কার ফোন এসছে? অপরদিকে একটা লোক ভয়ে ভয়ে বলে, জস আমার বাড়ি এখনই আসো, আমি এখনই ভূত দেখেছি। জস তখন তার বাইক নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জস তারই বাড়ি পৌঁছাচ্ছিল, কিন্তু হঠাৎ জসের সামনে ওই বাচ্চাটার ছবি ভেসে ওঠে। জস সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। সে শুধু ওই বাচ্চাটাকে দেখতে পাচ্ছিল।
জস কনসেন্ট্রেট করার চেষ্টা করছিল কিন্তু করতে পারছিল না। জস সোজা গিয়ে ওই বাড়ির দরজাটা ধাক্কা মারে। জস তার বাইক থেকে বাউন্স হয় এবং ওই লোকটার বাড়ির দেওয়ালে ধাক্কা খায়। আরে বাপরে, খুব জোর লেগেছে। এটা কি হচ্ছে আমার সাথে? জস তার বাইকের কাছে গিয়ে দেখে তো তার বাইকটা ভেঙে গেছিল। এই ছোট বাচ্চাটা তো আমাকে বিরক্ত করে রেখে দিয়েছে, এর কোনো উপায় বার করতেই হবে। তার চেয়ে আগে এই ভূতটাকে দেখে নি। জস বাড়ির মধ্যে গিয়ে দেখে তো সেই লোকটা অজ্ঞান হয়ে পড়েছিল। জস তার উপরে জল ছিটিয়ে দেয় তো তার জ্ঞান ফিরে আসে। জস, ভাগ্যিস তুমি এসে গেলে। আমার বাড়িতে ভূত আছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি কি তোমার বাড়িতে একাই থাকো? হ্যাঁ, আমি একাই থাকি। জস তার ঘড়িটা বার করে এবং ভূতের লোকেশনটাকে ট্র্যাক করার চেষ্টা করে। ভূতের ডাইরেকশন ফার্স্ট ফ্লোর থেকে আসছিল। জাস্ট ঘড়ির ডাইরেকশনটা ফলো করতে করতে ফার্স্ট ফ্লোরে পৌঁছে যায়। তার সামনে দুটো দরজা ছিল। প্রথম রুমটাতে ফুটস্টেপ ভেতরে এবং বাইরে যাচ্ছে, হতে পারে লোকটা ভেতরে গিয়ে বাইরে এসছে। কিন্তু দ্বিতীয় দরজার সামনে দেখো দুটো ফুটস্টেপই ভেতরে যাচ্ছে এবং দুটোই আলাদা সাইজের। এটা কিভাবে সম্ভব? জাস্ট দ্বিতীয় রুমের সামনে গিয়ে দরজাটা খুলে দেয়। রুমের ভেতরে পুরো অন্ধকার ছিল। জাস্ট তার ঘড়ির টর্চটা অন করে নেয় এবং সুইচ বোর্ড খোঁজার চেষ্টা করে। তখনই তার পাটা টেনে কে তাকে ফেলে দেয়। আরে আমাকে ফেলে কি করবি? আজ তো তোর আমি ভর্তা বানাবো। জস উঠে পড়ে এবং তখনই লাইট জ্বালিয়ে দেয়, কিন্তু ততক্ষণে জসের ঘরের থেকে সাউন্ড আসা বন্ধ হয়ে যায় এবং ভূতটা সেখান থেকে গায়েব হয়ে গেছিল। মনে হচ্ছে আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। জস তার ঘড়িতে ভূতটাকে আবার ট্র্যাক করার চেষ্টা করে তো ভূতের ডাইরেকশনটা বাড়ির বাইরের থেকে আসছিল। জস জানলা থেকে বাইরে দেখার চেষ্টা করে, কিন্তু তখনই জসের বাইকটা তীব্র গতি পেয়ে জানলার দিকে আসে এবং জানলাটা ভেঙে জসের গায়ে লাগে। বাইকের সাথে জস গিয়ে সোজা দেওয়ালে ধাক্কা খায়। জস একদম ঘায়েল হয়ে যায়। জসের খুব রাগ হয়। জস হাওয়াতে ভাসতে শুরু করে, তার গা দিয়ে আলো বেরোতে শুরু করে এবং ভূতটা আকর্ষিত হয়ে জানলা দিয়ে ভেতরে চলে আসে এবং জসের কাছে চলে আসে। তোমার এত শক্তি কিসে? তুমি তোমার দিকে আমাকে কিভাবে টেনে নিলে? জস এটা বুঝতে পারে না যে এটা কিভাবে হলো। জস তখনই তার গানটা বার করে এবং ভূতটাকে ধরে ফেলে। এই ভূতটাকে তো ধরে ফেললাম, কিন্তু এই শক্তিটা কিসের ছিল আমি তো কিছুই বুঝলাম না। আমি কি ভূতদের নিজের দিকে টানতে পারি? জস তার পাওয়ারগুলোকে ডিসকভার করা শুরু করে দিয়েছিল, কিন্তু সে বুঝতে পারছিল না সেগুলোকে কিভাবে এবং কখন ব্যবহার করবে এবং সেটাকে কন্ট্রোল কি করে করবে। অন্যদিকে ঘোষ নিবাসের দরজাটা রাঘবের বাড়িতে খোলে। রাঘব ঘুমোচ্ছিল এবং ভূতগুলো তার উপর ভাসছিল। তারপর তার বাচ্চা রুমে চলে যায়। বাচ্চাটা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তখন ভূতগুলো বাচ্চাটাকে কিডন্যাপ করে নেয়। বাচ্চাটাকে কিডন্যাপ করা মাত্র বাচ্চার ক্লোন সেখানে চলে আসে এবং গিয়ে সেই বাচ্চার জায়গায় শুয়ে পড়ে। ভূতেরা বাচ্চাটাকে নিয়ে ঘোষ ইউনিভার্স চলে যায় এবং ঘোষ ইউনিভার্সের দরজাটা বন্ধ হয়ে যায়। দরজাটা আবার মলয়ের ক্ষেতে খোলে। মলয় ক্ষেতে কাজ করছিল। সে ক্ষেতে অদ্ভুত জিনিসপত্র দেখতে শুরু করে। সে একদম ভয় পেয়ে যায়। কাকতাড়ুয়াটাকে ভালো করে দেখো, তার চোখগুলো লাল এবং সেগুলো জ্বলছে। আম গাছের পাতাগুলোকে দেখো, সেগুলো দুদিকেই উঠছে। এটা কিভাবে সম্ভব? মলয় একদম ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালায়। ভূতেরা মলয়ের ক্ষেতটাকে একদম নষ্ট করে দেয়। তারপর মলয়ের ক্ষেতের পাশের পুকুরে ঢুকে যায়। পুকুরের ভেতর থেকে ভূতেরা কঙ্কাল এবং খুলি বার করে নিয়ে আসে এবং সেগুলোকে নিয়ে আবার ঘোষ ইউনিভার্সে চলে যায়। অন্যদিকে এই ভূতগুলো জলমণিকে খোঁজার জন্য নর্থের দিকে এগিয়ে যায়। রাস্তাতে সাধু তাদের আটকাবার চেষ্টা করে। সাধু এবং ভূতেদের মধ্যে তীব্র ফাইট হয়। ভূতেরা সেখান থেকে পালিয়ে যায়। আমি এদের বেশিক্ষণ আটকাতে পারবো না, এদের শক্তি বাড়তেই থাকছে। এটাই কি সঠিক সময় জসকে সব সত্যি কথা বলে ফেলার? সাধু এটাই ভাবছিল, তখন একটা ভূত তার উপর অ্যাটাক করে দেয়। সাধু তার উপরে জোরে প্রহার করে এবং সেটা ধুলো হয়ে যায়। তারপর সাধু যশের সাথে দেখা করার জন্য সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে রজনীর চোখ খুলে যায়। সে মনে করার চেষ্টা করে যে তার সাথে কি হয়েছে। তখনই তার ভীমের সাথে হওয়া ফাইটটা মনে পড়ে। রজনী দড়ির মধ্যে বাঁধা অবস্থায় ছিল। সে খুব জোর লাগাচ্ছিল কিন্তু দড়িগুলোকে ছিঁড়তে পারছিল না। রজনীর ভেতর থেকে পাওয়ার বেরোতে শুরু করে, কিন্তু তা দিয়েও দড়িগুলোর কিছুই হয় না। এটা কি ধরনের শক্তিশালী দড়ি? তখনই রুমের মধ্যে ভীম আসে এবং রজনীকে দেখতে শুরু করে। তাকে শুকতে শুরু করে। কে তুমি? আমাকে কেন ধরে নিয়েছো? কে এই ভীম? কি বলবে সে রজনীকে?
ভিলের সকালের শুরুটা মেডিটেশন দিয়ে হয়। সে যখন মেডিটেশন করে তখন তার চারপাশ দিয়ে দিব্য আলো বেরোয়। যদি কোনো জখম হওয়া প্রাণী বা মানুষ এর সামনে চলে আসে তো সে হিল হয়ে যায়। ভিল পুরো ফোকাসের সাথে মেডিটেশন করছিল। তখনই হঠাৎ সেখানে একটা পাখি চলে আসে। ভিল ওই পাখিটাকে শুকে নেয় এবং তার চোখটা খুলে যায়। সেই পাখিটা এসে ভিলের কাঁধে বসে যায় এবং কিছু একটা বলতে শুরু করে। ভিল হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে এবং তার বাসস্থানের দিকে দৌড়তে থাকে। ভিলের স্পিডও ধীরে ধীরে বাড়ছিল এবং সে তুফানের চেয়েও বেশি স্পিডে দৌড়াতে থাকে। ভিল কিছুক্ষণের মধ্যেই বাসস্থানে পৌঁছে যায়। রজনী সেখানে সবাইকে আতঙ্কিত করে রেখেছিল। রজনীর হাতগুলো এখনো বাঁধা ছিল, কিন্তু রজনী তার পাওয়ারের সাথে পুরো বস্তিটাকে জ্বালিয়ে রেখে দিয়েছিল। বস্তির সব লোকেরা খুব ভয় পেয়ে গেছিল। আমাকে খোলো, নইলে আমি সবাইকে মেরে ফেলবো। রজনীর পাওয়ার দেখে ভিলও চিন্তায় পড়ে যায়। কে এই মেয়েটা, আর এর কাছে এত পাওয়ার কি করে আছে? ভিল তখনই তার শক্তি দিয়ে রজনীকে পজ করে দেয় এবং একটা রুমের ভেতরে বন্ধ করে দেয়। ভিল আবারও রজনীকে শুকতে থাকে এবং রজনীর চুলটা দেখতে শুরু করে। এটা দেখে রজনীর অনেক রাগ হয় এবং তার বডি থেকে আগুন বেরোতে শুরু করে। রজনীর চোখ দিয়ে লেজার বেরোতে শুরু করে এবং সেই লেজারটা ভীমকে ঘায়াল করে দেয়। এবারে লেজারটা এত স্ট্রং ছিল যে রজনীর দড়িটাও ছেড়ে যায়। এই মেয়েটার মধ্যে তো আমার চেয়েও বেশি শক্তি আছে। রজনী তার শক্তি দিয়ে ভিলকে তুলে দিতে ফেলছিল। ভিল রজনীর মোকাবিলা করার জন্য তার শক্তিকে কাজে লাগায়, কিন্তু রজনী ভিলকে ফোকাস করতে দেয় না এবং ভিল রজনীকে পজ করতে পারে না। নিজেকে বাঁচানোর জন্য ভিল পুরো শক্তি দিয়ে মাটিতে একটা লাথি মারে এবং উপরে চলে যায়। উপর যাওয়া মাত্র ভিল ফোকাস করে এবং রজনীকে পজ করে দেয়। রজনীর রাগটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু তার বডি থেকে খুব দ্রুত গতিতে ঘাম বেরোতে শুরু করে। তখন সেখানে বস্তির একটা মেয়ে চলে আসে। ভিল ভিল, জলদি করে চলো, আমাদের বস্তিতে ভূত চলে এসছে। ভিল রজনীকে ছেড়ে তখন সেই মেয়েটার সাথে বস্তিতে চলে যায়। বস্তিতে ভূতগুলো ভাঙচুর করছিল এবং বস্তির বাচ্চাদের ভয় খাওয়াচ্ছিল। আমি কাউকে ছাড়বো না। ভূত একটা বাচ্চাকে ধরে ফেলে। কেন, ভয় লাগছে? বাচ্চাটা কাঁপতে শুরু করে। মা মা। তখন সেখানে ভিল চলে আসে। ভিল তার হাত দিয়ে একটা ফায়ার লেজার বার করে এবং ভূতের উপরে হামলা করে দেয়। ভিলের পাওয়ার দেখে ভূতটা ভয় পেয়ে যায় এবং বস্তির একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। ভিল সেই ঘরটার ভেতরে যায়, কিন্তু সেখানে ভূতটা ছিল না। কিন্তু ভিল বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। তোমরা কি বলতে পারবে ভূতটা কোথায় লুকিয়ে আছে? মন দিয়ে দেখো। ঘরটার ভেতরে অনেকগুলো শুকনো কুমড়ো ঝুলছে, কিন্তু একটা কুমড়ো বিনা দড়ি ছাড়াই ঝুলছে। এটা কিভাবে সম্ভব? ভিল এটা বুঝতে পেরে যায় যে ভূতটা কুমড়ো হয়ে লুকিয়ে আছে। ভিল ভূতটাকে ধরে এবং তাকে খুব মারে। ভিল ভূতটাকে ধরে বাইরে বার করে আনে। তো ভূতের হালতটা দেখার মতো ছিল। কি ভূত কাকু, এখন ভালো লাগছে? কিন্তু তখনই সুযোগ বুঝে ভূতটা সেখান থেকে পালিয়ে যায় এবং পাশের ভূতটা খেতে লুকিয়ে পড়ে। ভিল আবার মাটিতে এবং লম্বা জাম্প লাগিয়ে সেই ক্ষেতটাতে পৌঁছে যায়। তোমরা কি এই ক্ষেতের সিনটাকে দেখে বলতে পারবে ভূতটা কোথায় লুকিয়ে আছে? এই ভুট্টাটা উল্টো লটকে আছে। ভুট্টার সুতোর মতো অংশটা বাইরের দিকে থাকে, কিন্তু এটাতে ভেতরের দিকে রয়েছে। এটা কিভাবে সম্ভব? ভিল তখনই তার শক্তি দিয়ে একটা ক্যাপসুল বানায় এবং ভূতটাকে ক্যাপসুলের মধ্যে বন্দি করে নেয়। পাশে দাঁড়িয়ে থাকা রজনী এসব দেখছিল। রজনী বুঝে যায় যে সেও তার এবং যশের মতোই একটা ঘোস্ট হান্টার। অন্যদিকে যশ তার ভূতিস্থানে সুইমিং করছিল। জানি না রজনী কোথায় আছে, কতদিন হয়ে গেল তার কোনো খবর নেই। যশ সুইমিং পুলের বাইরে বেরিয়ে আসে এবং সুইমিং পুলের বাইরে বসে আপেল খেতে শুরু করে। তখনই যশের কিছু কিছু মনে পড়তে শুরু করে। যশ অনেক ছোট এবং ছোট একটা টাবে বসে স্নান করছে। কেউ মগ দিয়ে তার উপর জল ঢালছে। আমাকে আমাকে কে স্নান করাচ্ছে? আমি কেন তার চেহারাটা মনে করতে পারছি না? ওটা কি আমার মা ছিল? কে আমি? তখনই যশের মোবাইলে রিংটোনটা বাজে, কিন্তু যশ তার ছোটবেলার স্মৃতিতে হারিয়ে গেছিল। সে কিছুই শুনতে পারছিল না। 1
2, 3। যখন চতুর্থবার রিংটোন বাজে তো জশ স্মৃতি থেকে বাইরে বেরিয়ে আসে। জশ কলটা রিসিভ করে। তো ডায়মন্ড শোরুমের মালিক রৌনক জশকে বলে, স্যার স্যার জলদি এখানে চলে আসুন। আরে বাবা, আগে লোকেশনটা তো বলো। তখন রৌনক বলে যে লিংক রোডে তার ডায়মন্ডের শোরুম আছে। ওসব তো ঠিক আছে, কিন্তু আমি সেখানে আসবো কেন? স্যার আমার ডায়মন্ড শোরুমে হঠাৎ করে অনেকগুলো ভূত চলে এসছে। জশ তখনই বুঝে যায় যে ঘোষ ইউনিভার্সের দরজাটা রৌনকের শোরুমে খুলেছে। জশ তখনই তার জামা কাপড় পরে এবং সেখানে উদ্দেশ্যে রওনা হয়। জশ লিংক রোডে পৌঁছে যায়, কিন্তু সেখানে একটা নয় 3টে ডায়মন্ডের শোরুম ছিল। জশ কনফিউজ হয়ে যায় যে রৌনকের শোরুমটা কোনটা। তোমরা কি বলতে পারবে কোন শোরুমটা রৌনকের হতে পারে? এ বি না সি? ভাবো ভাবো। প্রথম এবং তৃতীয় শোরুমে লাইট জ্বলছে আর একদম শান্তও আছে, কিন্তু দ্বিতীয় শোরুমে দেখো দরজাটা খোলা আছে আর একদম অন্ধকার রয়েছে, অর্থাৎ হতে পারে এখানে কোনো গন্ডগোল আছে। জাস্ট তখনই দ্বিতীয় শোরুমের ভেতরে যায়। তো সেখানে ঘোষ ইউনিভার্সের কালো দরজাটা খোলা ছিল এবং সব ভূতেরা ডায়মন্ড চেক করছিল। আরে বাবা, এই ভূতগুলো পাগল তো হয়ে যায়নি আবার? এরা ডায়মন্ড কেন চেক করছে? এই সব পাথরগুলো তো সব একই রকম দেখতে। এবার আমরা কি করে জানবো এগুলোর মধ্যে জলমনি কোনটা? জলমনিটা দেখতে একদম ডায়মন্ডের মতো, তাই ঘোষ ইউনিভার্সের ভূতেরা ভাবছিল যে ডায়মন্ড শোরুমে জলমনি রাখা আছে। এই সব পাথরগুলোকে নিয়ে যেতে পারি, যদি খালি হাতে যায় তাহলে ভালচাস আমাদের প্রাণে মেরে ফেলবে। এবং সব ভূতেরা মিলে ডায়মন্ডগুলো নিয়ে যেতে শুরু করে। আরে বাবা, এই ভূতেরা যদি ডায়মন্ড নিয়ে চলে যায় তাহলে রৌনক তো মাঠে মারা যাবে। জস দেরি না করে ঝাঁপিয়ে পড়ে। কেমন আছো বন্ধুরা? জস, তুমি আবার এসে গেছো, কতক্ষণ বাঁচবে তুমি? ভূতেরা জসের উপর হামলা করে দেয়। জস নিজেকে বাঁচাতে শুরু করে। সব ভূতেরা একসাথে জসকে মারতে শুরু করে, কিন্তু তখন সেখানে সাধু চলে আসে এবং তার জাদু দিয়ে সব ভূতেদের ভাগিয়ে দেয়। ধন্যবাদ সাধু বাবা। প্রতিবারের মতো এবারও তোমার এন্ট্রি ঠিক টাইমে হয়েছে। সাধু জসকে বলে যে তার একটা অনেক গুরুত্বপূর্ণ কথা তাকে বলার আছে, আর হয়তো এটাই সঠিক সময়। এরপর সাধু জসকে বলে, অনেক বছর আগে একটা ঝুড়িতে সমুদ্রের ধারে তোমাকে পেয়েছিলাম। হয়তো সমুদ্রের রাস্তা দিয়ে দক্ষিণ দিক দিয়ে তুমি এখানে এসেছিলে। যদি তুমি তোমার ছোটবেলা জানতে চাও তাহলে তোমাকে দক্ষিণ দিকে যেতে হবে। জস তার ছোটবেলার কথা শুনে একদম ইমোশনাল হয়ে যায়। তারপর সাধু তার জাদু দিয়ে একটা সিন্দুক প্রকট করে। জস, এই সিন্দুকটা আমি তোমার কাছে পেয়েছিলাম। আমি এটাকে খোলার অনেক চেষ্টা করেছি, কিন্তু এটাকে খুলতে পারিনি। হতে পারে এই সিন্দুকটা তোমার বাবার। যখনই জস সিন্দুকটাকে টাচ করে তো সিন্দুকটা খুলে যায়। সিন্দুকের ভেতরে একটা গান রাখা ছিল। এটা তো কোনো ঘোস্ট হান্টারের গান মনে হচ্ছে, অর্থাৎ আমার বাবাও। জসের কথা শেষ হওয়ার আগে সাধু সেখান থেকে গায়েব হয়ে যায়। জসের বাবাও কি ঘোস্ট হান্টার ছিল? আর এরকম কতজন ঘোস্ট হান্টার আছে দেখবো আমরা পরের এপিসোডে।